না ওনার কথা বেদ বাক্য হিসেবে সরকারের মানার দরকার কি, বা জনগণও তো মানার দরকার কি? পুলিশ, আপনার নির্বাচন কমিশন উইদিন 6 মান্থস ভেরি মাচ, জুডিশিয়ারি তো 3 মাসে সম্ভব যদি তারা সংস্কার ঠিক মতো করতে চায়। ইমোশনালি হলে চলবে না। আরে ভাই আপনারা তো এসেছেন ইমোশনের উপর ভিত্তি করে, সংবিধানের যুক্তি নিয়ে মানলে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। আপনি এখনো যে আগে প্রথমেই আমি গভীর শোক জানাই আমাদের আরেকটা ছেলে, আমার নিজেরও মেয়ের বয়সী হবে, বড় মেয়ের, লেফটেন্যান্ট নাজিম যেভাবে নির্মমভাবে মৃত্যুর শিকার, তানজিম মাফ করবেন, তানজিম যেভাবে মৃত্যুর শিকার হলো। এবং আমার প্রথম বক্তা সেনাবাহিনীর একজন সাবেক চৌকস কর্মকর্তা ওয়াদুদ ভাই অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু তিনি নিজেও ওই অঞ্চলে ছিলেন তার সেনা জীবনের দায়িত্বে। তো আসলে এই ধরনের সব মৃত্যুই খুব বেদনার, কিন্তু এই ধরনের তরুণদের মৃত্যু, ওই যে একটা প্রবাদই আছে যে পৃথিবীতে সবচেয়ে ভারবাহী লাশ হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। তো আমরা এরকম গত জুলাই আগস্টের গণহত্যায়ও আমরা আমাদের ছেলে মেয়ে শিশুদের লাশ কাঁধে নিতে হয়েছে। আজকে আরো একজন লেফটেন্যান্টের, এবং ওয়াদুদ ভাই যেভাবে বলেছেন তার আলোকে আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী নিশ্চয়ই, একটা তো ফৌজদারি অপরাধ হয়েছে, সেটার ইনভেস্টিগেশন হবেই, করতে হবে দ্রুততার সঙ্গে, বিচারের মুখোমুখি করতে হবে। আবার সেনাবাহিনীরও যে টেকনিক্যাল, ওয়াদুদ ভাই আমাকে সাহায্য করতে পারেন, সেনাবাহিনীরও নিশ্চয়ই ইন্টারনাল ইনকোয়ারি হবে, যে যেভাবে অভিযানে গিয়েছিল সেখানে সমস্ত আর্মির নর্মসগুলো ফলো হয়েছিল কিনা, প্রোটোকলগুলো ফলো হয়েছিল কিনা, কিভাবে একটা অভিযান পরিচালিত হয়, কেন এখানে আমাদের এই বাচ্চা অত্যন্ত মেধাবীবান আর্মির ইয়াং অফিসার কিভাবে এক বিচ্ছিন্ন হয়ে গেল। তো আসলে আপনি সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী কেন বিশ্বের যে কোনো দেশের যে কোনো সেনাবাহিনী কিন্তু একটা ভীষণ নিরাপত্তার প্রতীক, আস্থার প্রতীক। মানে সেনাবাহিনীর কাজ কিন্তু নর্মাল আইন শৃঙ্খলা বাহিনীর কাজ না, তাদের কাজ হচ্ছে রাষ্ট্রকে তারা রক্ষা করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, করেও তাই। এবং সুতরাং তারা যখন নির্মমভাবে আক্রান্ত হন, তো সব মৃত্যুই খুব বেদনার, কষ্টের, দুঃখের। এই তাদের ব্যাপারটা হচ্ছে তা ওনাদের কাছে তো যথেষ্ট পরিমাণে প্রোটেকশন থাকার কথা এবং ওনাদের একটা গ্রুপ ওয়াইজ কাজ করেন। সুতরাং সেই কারণেই আমি মনে করি যে এটির খুব দ্রুত তদন্ত এবং যাতে কোনোদিনই এগুলোর পুনরাবৃত্তি না ঘটে। এবং আমি এই তরুণ সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। আমরা অত্যন্ত ব্যথিত। এখন আপনি যেটা বললেন যে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বিদেশি অত্যন্ত জনপ্রিয় বার্তা সংস্থা রয়টারের ইন্টারভিউর পর থেকেই সমস্ত চ্যানেলগুলোতে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, আপনাদের মতো জনগণের সত্যিকারের মিডিয়া যারা আপনারা চালান, সব জায়গায় এই আলোচনাগুলো হচ্ছে। আপনার আগের একটা আর্লি টক শো আমি দেখেছি, সেখানেও এগুলো নিয়ে আলাপ হয়েছে। দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ যে যার যেটা করার কথা সেইটা আমরা করি না, একেবারে 72 সাল থেকেই। তো ফলে এইটা খুব অবাক হওয়ার কিছু নেই, কারণ যে দেশের রাজনীতিবিদরা বারংবার দুর্নীতিবাজ হন, যে দেশের রাজনীতিবিদরা বারংবার জনরোষে পতিত হয়, হয়তো শেখ হাসিনার মতো এত নির্মম জনরোষে কেউ পতিত হননি যে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু অন্যান্যরাও কম বেশি হয়েছেন। কিন্তু রাজনীতি ইতিহাসের একটি শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এইটা অন্যদের ক্ষেত্রে জানি না, বাংলাদেশের রাজনীতিবিদদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলবো যে এটা ফ্যাক্ট, তারা কোনোটা থেকেই শিক্ষা নেয় না। মুক্তিযুদ্ধের পরেও নেননি, 90-এর গণঅভ্যুত্থানের পরেও নেননি, 2007-8-এও নেননি, যার ফলেই আজকে জাতির এই ট্র্যাজেডি। বাংলাদেশ নামক আমার এই প্রিয় মাতৃভূমি আজকে আক্রান্ত। আমি সেনাবাহিনী প্রধানের ইন্টারভিউটা খুব গুরুত্বের সঙ্গে পড়েছি, লাইন বিটুইন দ্য লাইন পড়েছি। উনি কিন্তু একবারও বলেননি যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আর আমাদের হয় কি, আমরা হাইপ সৃষ্টি করতে গিয়ে অনেক সময় বিয়ন্ড দ্য লাইন চলে যাই। উনি একটা বিষয় ক্লিয়ার করেছে, এটা তো স্বস্তির দিক, কারণ বাজারে নানা গুজব ছিল। উনি বলেছেন, আর এটা কি এরকম কিছু যে অন্যান্য রাজনীতিক যারা চাচ্ছেন যে দ্রুত নির্বাচন হোক তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আন্তর্জাতিকভাবে কোনো বার্তা দেওয়ার জন্য? না,
প্রথম কথা, আমাদের এটাও আরেকটা মিসনরমার, আমাদের আন্তর্জাতিক বন্ধুদের এত ঠেকা পড়েনি আর বাংলাদেশে কবে নির্বাচন হবে আর কে প্রধানমন্ত্রী হয়ে আবার লুটপাট করবে এই টেনশন তাদের নাই। কারণ আন্তর্জাতিকও কোনো বার্তা নাই। কারণ এই শেখ হাসিনা যখন 7 জানুয়ারি নির্বাচন করলো এবং নির্বাচন করার পরে সরকার গঠন হলো, তার অনুষ্ঠানে সবাই এসেছিল। এই ডোনাল্ড লুও ফেব্রুয়ারি মাসে এসেছিল। মার্চের মধ্যে মোটামুটি সব দেশের রাষ্ট্রদূতরাও তাকে সংবর্ধনা কি বলে ধন্যবাদ দিয়ে গেছে। এগুলো ডিপ্লোম্যাটিক নাইসিটি বা ডিপ্লোম্যাটিক আপনার রুলস। তো সেটি না, আমি যেটা ইন্টারভিউতে পড়েছি, উনি তো একটা বিষয় ক্লিয়ার করেছেন, কারণ এটা তো ফ্যাক্ট যে 5ই আগস্ট সেনাবাহিনী প্রধান যদি এই সাহসী ভূমিকা না নিতেন, হ্যাঁ, হয়তো অবশ্যই আমাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এই যে সম্রাট সাহেবরা যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন, সঙ্গে আমরা সহ জনগণের সকল অংশ, হয়তো অনেক অনেক বেশি রক্তক্ষরণ হতো, 1 সাগর রক্ত হয়তো দিতে হতো। হাসিনা হয়তো আরো কিছুদিন যে করি হোক থেকে যেত। সেইখান থেকে যেভাবে তিনি, খুব সম্ভবত আমার যদি তারিখ ভুল না হয়, 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলো সোমবার, ওইটা বোধহয় মঙ্গলবার ছিল। 2 তারিখে, তাই না ওয়াদুদ ভাই? 2 তারিখে উনি যে দরবার হলে মিটিং করলো, যে গ্র্যান্ড মিটিং হলো, এবং এটাও তো আনহার্ড অফ। আমি আমার নিকট স্মৃতিতে মনে করতে পারি না যে জনগণের আন্দোলনের সময় আর্মি চিফ তার মাঠ লেভেল, তার র্যাঙ্কস অ্যান্ড ফাইল, তার কলিগদের কাছ থেকে, তার কমরেডদের কাছ থেকে, অর্থাৎ তার সামরিক বাহিনীর কলিগ সব লেভেলের মতামত নিল। এবং ওই শনিবারের ওই দরবারও কিন্তু একটা মিনিং বোঝা গিয়েছিল যে আর যে হোক আর্মি জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। তো সেদিক দিয়ে তো মামুন ভাই, আমি জাস্ট একটু আপনাকে একটু অগমেন্ট করার জন্য বলি, ওই মিটিং থেকেই কিন্তু সেনাপ্রধান আসলে আর্মির সব লেভেলের একটা পালস কিন্তু উনি ফিল করার চেষ্টা করেছেন, এবং সেই ফিলিংস থেকেই কিন্তু উনি ওনার কোর্স অফ অ্যাকশন পরবর্তীতে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। এবং এটাও যদি আপনি ওয়াদুদ ভাই, থ্যাংক ইউ ফর ইউর সাপ্লিমেন্ট, এটাও যদি আপনি ভাবেন, আমার তো মনে পড়ে না, 75 তো আমরা ইতিহাস থেকে পড়েছি, 90 আমরা নিজেরাই কর্মী ছিলাম আন্দোলনের, কখনো শুনিনি আর্মিদের মিটিং করে আর্মিদের পালস নিয়ে আর্মি চিফ স্ট্যান্ড নেয়। হ্যাঁ, এটা সত্য, 90-এর গণভ্যুত্থানের বোধহয় 6 তারিখের আগে 4 তারিখ রাত্রে অথবা 5 তারিখে তদানীন্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন বলেছে, স্যার এনাফ ইজ এনাফ, আমরা আর পারছি না। তো কিন্তু এই যে সেনাবাহিনীর সব স্তরকে নিয়ে, এটাও একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে উনি আপনার এগুলেন, অন্তত ইনার ডেমোক্রেসি। তো সেদিক দিয়ে উনার ইন্টারভিউ তো গুরুত্বপূর্ণ ব্যাপারই, কারণ সেনাবাহিনীর কাছে তো আমরা সাহায্য কন্টিনিউয়াস নিচ্ছি। দেখেন, আমরা যখন মুখে বলি, এবং সবাইও জানে, মুখে বলা না, যে শেখ হাসিনা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে। তো শেখ হাসিনার পলায়ন এবং পদত্যাগের পরের দিন থেকেই তো সব প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে না। বিশেষ করে কোনো আন্দোলনই যেটা হয়নি, পুলিশকে শেখ হাসিনা এত ব্যবহার করেছে, জুডিশিয়ারি অন্যান্য সহ, কিন্তু পুলিশ তো আপনার জনগণের সঙ্গে তার ডে ইন ডে আউট রিলেশন, প্রতি মুহূর্তে রিলেশন। রাস্তায় যাবেন, গাড়ি চালাবেন, রিক্সা চালাবেন, ট্রাফিক, সামনে আগাবেন ট্রাফিক, মিছিল থামাবে পুলিশ। ফলে আপনার পুলিশকে যে জনবিরোধী অবস্থানে নিয়েছে, এবং আপনি তো আজকে সব বের হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগ করার পরও অনেক অনেক ঢাকার বহু এলাকায় পুলিশ তারপরও গণহত্যা চালিয়েছে, সে বাচ্চার জন্য হোক বা 5 তারিখের আগে পরে অনেক গণহত্যা হয়েছে। সেই পুলিশকে, মুখে যাই বলি, সেই পুলিশকে দ্রুত একদম ফুল অ্যাক্টিভ করা এটা কঠিন কাজ। আবার দেখেন, এই সরকারের কিন্তু অনেক ডাইলেমাও আছে। আমি একটু বলি, আপনি যদি বলেন যা আছে তাই নিয়ে নামো, তা যাকেই আপনি দায়িত্ব দিতে যাচ্ছেন দেখবেন যে এরা শেখ পরিবারের অনুগত, গোপালগঞ্জ বাড়ি, গ্রেটার গোপালগঞ্জ, শেখ হাসিনার অমুক। ফলে আমি বলি, আমরা সে আলোচনা তো আমরা করি সবসময়। তা আমি আরেকটা আলোচনা করতে চাই, যে আপনার সাথে, আপনাকে জানতে চাই, এটা তো আপনি বলবেনই, যে সেনাবাহিনী যেটা বললেন, এবং আমরা মার্কেটে এক ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি, যে বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে এক ধরনের সরকার গঠন করা হবে এই মাসের মধ্যে, 26 তারিখ 27 তারিখ এরকম একটা ডেটও দেওয়া হচ্ছে, সেনাবাহিনী নিয়ে নেবে, তারপরে বা মিশ্রভাবে সব দলের মিশ্রণে একটা সরকার গঠন করা হবে। এগুলো কি আসলে অর্থহীন কিনা? দেখেন, আমি একটা জিনিস বলি, প্রথম কথা, সেনাবাহিনী যদি ক্ষমতা নিত তো 5 তারিখেই তো নিয়ে নিতে পারতো, কেউ তো বাধা দেওয়ার ছিল না, বরং মানুষ তো আরো স্বাগত জানাতো।
তো সেই প্রশ্ন তো এখন এই আলোচনা। তবে হ্যাঁ, আমি মনে করি কি জানেন, ওই যে বলে না শত ফুল ফুটতে দাও, নানা মতামত আসছে, এটা তো আমি খারাপ লক্ষ্যে দেখি, এবং সেইখানে আমি আসছি আপনার দুটো প্রশ্নের মানে উত্তর। ওনার কথার মধ্যে এরকম কোনো ইঙ্গিত আছে কিনা উনি হঠাৎ করে ওনার বললেন? কথার মধ্যে অত্যন্ত পরিষ্কার বলেছে, নো ম্যাটার হোয়াট, আমরা সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকবো। আমি বলি সরকারের সঙ্গে আছি, এবং এটা জনগণেরও সেন্টিমেন্ট। আমার এই সরকারের অনেক উপদেষ্টার কর্মকাণ্ডের বা সরকারের অনেক অসামঞ্জস্য, ইলিশ রপ্তানি সহ নানা বিষয়ে ডিলিংস, অনেক বা সংস্কারের কাজে কিছুটা স্লথ, অনেক কিছু পরও আমাদের সামনে তার উপায় নেই। এই সরকার ব্যর্থ হওয়া তো আমরা বহন করতে পারবো না। আমরা ৭২ একবার বহন করেছি, করে আজকে বাকশাল দেখেছি, ৯০-তে ব্যর্থ, ৯১-তে ব্যর্থ হয়ে আমরা ৯৬ ২৭৩ দিন হরতাল দেখেছি, ২০০৬-এর ব্যর্থতার পরে আমরা 1/11-এর ২ বছরের শাসন দেখেছি, ভারতের চক্রান্ত দেখেছি। আজকে জেনারেল ওয়াকার সাহেবের ইন্টারভিউটাকে হাইপ দেওয়াটার আমি কোনো প্রয়োজন দেখি না। উনি কি পরিষ্কার, একটা তো পরিষ্কার নিশ্চয়তা বলেছেন যে আমরা এই সরকারের সঙ্গে আছি, কারণ সেনাবাহিনী দেশেরও যেরকম গুরুত্বপূর্ণ পার্ট, যেহেতু সব প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, সেনাবাহিনী একটা কাজে নামছে, এটা তো ফ্যাক্ট। এবং তারপরও তারা কিন্তু, আমি বলতে বাধ্য হব যে গণঅভ্যুত্থানের মেজাজ মর্জিকে ধারণ করেই অতীতের যে যৌথ বাহিনীর অভিযান ছিল, মানে রাত্রে গাড়ি দেখলেই আতঙ্ক, ওনারা তো তা করছে না। আমি বলছি না যে তাদের আরো সফট হতে হবে, কিন্তু তারা কিন্তু গণঅভ্যুত্থানের মেজাজ মর্জিকে ধারণ করি তারা মানুষের সঙ্গে সম্পর্কিত হয়েই কাজগুলো করছে। আর নির্বাচনের ব্যাপারে আমাদের বাংলাদেশে একটা মুশকিল হয়েছে কি, অন্যভাবে নিয়েন না, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো তো দীর্ঘদিন শেখ হাসিনার পদলেহন করেছে। আমি তো বলি যে প্রত্যেক পাঠ্যক্রমে একটা চ্যাপ্টার দিতে হবে বাংলাদেশের 2009 থেকে 24 পর্যন্ত, 5 অগাস্ট পর্যন্ত কিভাবে বাংলাদেশের মিডিয়া একটা সরকারের দাস হয়। সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের ভিডিওগুলো ইভেন আপনারাও মাঝে মাঝে দেখিয়েন। এই যে সব নামকরা সাংবাদিক এডিটররা এখনো কেউ কেউ ভোল পাল্টানোর চেষ্টা করছে, তাদের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা দেখলে প্রত্যেকের গায়ে প্রেশার বেড়ে যেত, অনেকের ইরিটেশন হতো। তো যার ফলে তারা বাংলাদেশের মিডিয়াগুলো একটা পেয়েছে, ওয়াকার বলেছে 18 মাসের মধ্যে নির্বাচন, কোন অবস্থায় বলেনি। উনি বলেছেন আমি মনে করি 18 মাসের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার পর। উনি তো 18 মাস বলেছেন, 18 মাসটা তো উচ্চারণ করেছেন, উনি তো বলতে পারতেন 2 বছর বা আরো বেশি সময়, এরকম তো বলেন না। উনি এক্স্যাক্টলি তো এটাও বলেন নাই যে 18 মাস। না, ওনার কথা বেদ বাক্য হিসেবে সরকারের মানা দরকার কি, বা জনগণও তো মানার দরকার কি? এখানে তো উনি 18 মাস কেন বললেন, সরকার না বলে? আপনি যদি আমার কথা শোনেন, যেহেতু আমি সাধারণ উকিলের জন্য আমার কথায় গুরুত্ব পাবে না, ওনার সঙ্গে অবশ্যই আপনার কথায় গুরুত্ব আছে। আমি তো মনে করি যে সংস্কার, অ্যাটলিস্ট জুডিশিয়ারি, পুলিশ, আপনার নির্বাচন কমিশন, উইদিন 6 মান্থস ভেরি মাচ, জুডিশিয়ারি তো 3 মাসে সম্ভব, যদি তারা সংস্কার ঠিক মতো করতে চায়। আর যদি ব্যক্তিগত পছন্দ অনুযায়ী করতে চায়, তার পরিণতি কি হবে তারা বুঝবে। উনি কি বলেছে যে 18 মাসের মধ্যে নির্বাচন না করলে দেশ উচ্ছনে যাবে? না, সেটা তো না, আমি বলি উনি তো একটা গাইডলাইন দিয়েছে, এটা তো আমরা স্বাগত জানাই। সেটা 18 থেকে 22 মাস 23 মাস হলে কি কেউ বাধা দেবে? 26 মাস হলে কেউ বাধা দেবে? বা 16 মাসের মধ্যে হলে কেউ বাধা দেবে? দিনের শেষে কম হলেও তো কেউ বাধা দিবে না, এর থেকে যদি কমও হয়, যদি 1 বছর হয়। গাইডলাইন দিচ্ছেন উনি, সেটা উনি আর্মি চিফ হিসেবে দিতেই পারে, যেহেতু এই সরকারকে গঠনে তাদের একটা মারাত্মক অবদান আছে, নেতৃত্ব আছে, বাধ্য হয়ে, যেহেতু অন্যান্য প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। এখন আমি আপনাকে বলি, উনি কিন্তু বলেনি, উনি বলেছে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি মনে করি 18 মাসের মধ্যে প্রক্রিয়া যাওয়া সম্ভব। একবারও বলেনি 18 মাসের মধ্যে করতে হবে, না করলে দেশ উচ্ছনে যাবে। এটাও তো একটা এই সরকারের জন্য একটা গাইডলাইনের মতো হলো যে আচ্ছা আমরা দেখি না 18 মাস নক 22 মাস 23 মাস, আপনাকে তো কাজের সমন্বয় করতে হবে। আমি আরেকটা আলোচনা গুজব না, আমি আরেকটা আলোচনা দাবিও না, আমি আরেকটা বক্তব্য রাখতে চাই। সুন্দরভাবে যদি সংস্কারগুলো করতে হয়, রাষ্ট্রকে অ্যাটলিস্ট যে লাইনচ্যুত বগিটাকে, ট্রেনটাকে লাইনে তুলতে হয়, তারপর চললো কি চললো না জনগণ এবং তাদের নির্বাচিত সরকারের উপর নির্ভর করবে। তাহলেও এই উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা দিয়ে হবে না, এখানে উপদেষ্টাদের মন্ত্রণালয় বদল করতে হবে,
বিভিন্ন বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক দল, বামপন্থী দল, গণ অধিকার পরিষদ সহ একটু বলি 10-30 সেকেন্ড, সমস্ত রাজনৈতিক দল, পেশাজীবী, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলোকে এনাদেরকে নিয়ে মন্ত্রী আপনার উপদেশটা বড় করতে হবে, কাজ বড় করতে হবে। বাংলাদেশের মতো এত বড় একটা শেখ হাসিনার বিধ্বস্ত করা দেশে এক উপদেষ্টা দিয়ে, যাদের প্রশাসনিক অভিজ্ঞতা শূন্যের কোঠায় 2-1 জন বাদে, তো তাদেরকে দিয়ে এত বড় বড় সংস্কারের কাজ। আমি শেষ করছি, আপনি ইলিশ রপ্তানিতে যে দায়িত্ব জ্ঞানহীন কাজগুলো উপদেষ্টারা করেছেন, এটা যদি শেখ হাসিনার সরকার হতো বা যে কোনো রাজনৈতিক সরকার হতো, জনগণ লিখছে কিন্তু আমরা একদম চূড়ান্ত সমালোচনা করতাম। আমরা তাও করছি না, একটু ধৈর্য ধরছি। ঠিক আছে, আপনারা গুছিয়ে নেন। গুছিয়ে নেওয়ার মানে কি এই যে আপনি বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন সাহেব, আপনি আপনার প্রাণী সম্পদ উপদেষ্টার সঙ্গে একটা হ্যালো করার সময় পাবেন না যে আসেন আমরা ইলিশ রপ্তানি করছি এই কারণে? আপনি কি মন্ত্রী উপদেষ্টা মন্ডলী চালাচ্ছেন যে 13ই সেপ্টেম্বর পর্যন্ত প্রাণী সম্পদ উপদেষ্টা বলে দুঃখিত আমরা এবার ইলিশ পাঠাচ্ছি না? আর ইলিশ কি হিন্দুদের দুর্গাপূজার কোন অত্যাবশ্যক উপকরণ? মা দুর্গা খেতই না। ইলিশ হচ্ছে এই চান্সে প্রচন্ড ডিমান্ড পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের, এই একটা সুযোগ নেয়। আপনি তারপর কি করলেন? শেখ হাসিনা তার 9-15 বছরে পাঠাচ্ছে 5,500 টন ইলিশ, আপনি 1 বছরে চালালে পাঠাচ্ছেন 3,000 টন ইলিশ। আপনার আইন উপদেষ্টা গত বছর লিখেছিল 500 টন ইলিশ পাঠালেন, তাহলে কি এটা সীমান্তে মানুষ হত্যার কি বলে গিফট? আজকে আপনি এগুলো কি উত্তর দেবেন? আপনি তারপরে আমার দুঃখ লাগে, আমি শেষ করি, সালেউদ্দিন সাহেব আমি এত সম্মান করি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল বিএনপি আমলে, আমরা তাও মেনে নিয়েছিলাম যে ঠিক আছে একটা ভালো মানুষ। ওনার এগুলো কি মন্তব্য? উনি কিভাবে বলে যাও ইমোশনালি হলে চলবে না? আরে ভাই, আপনারা তো এসেছেন ইমোশনের উপর ভিত্তি করে, সংবিধান আর যুক্তি নিয়ে মানলে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। আপনি এখনো যে আপনার কি নাম ওই অবসর জীবন কাটাতেন, আর আপনার যে বিআই শেখ হাসিনার অন্যতম দুর্নীতিবাজ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আফামনুল হকের সঙ্গে চায়ের আড্ডায় বসতেন, কফি খেতেন। আপনি কেন এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলবেন? তারপর আজকে ডক্টর পিনাকি রিপোর্টে দেখলাম, সে তো আবার তথ্য দিয়ে লেখে, উনি বলেছে 3,000 টন ইলিশ একদিনই চাঁদপুরে ধরা পড়ে। আর মে মাসে আমাদের রিপোর্ট হচ্ছে গভর্নমেন্টের এই 1 মে 24 প্রতি সময় 1,000 টন ইলিশ করে আমাদের ধরা পড়ে। আপনি একজন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, আপনি ক্লিয়ার করে বলেন যে আমরা পরে যে কোনো কারণেই হোক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সুসংহত করার জন্য এটা দিয়েছি, জনগণের আবেগে কষ্ট পেয়ে থাকলে আমরা দুঃখিত। জনাব সালেউদ্দিন সাহেব, মানুষের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনাদের কোনো ম্যান্ডেট নেই, আপনাদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আপনাদের ভিত্তি আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা, আপনি থেকে আপনারা, এবং ইমোশনালি। কাজে আপনি মনে করেন না যে এটা আপনি এটা মৌরুষি পাট্টা পেয়ে গেছেন। দায়িত্ব পালনে যদি ভালো না লাগে ছেড়ে দেন, বহু যোগ্য লোক আছে। এই অসামঞ্জস্য যেন এটাই শেষ হয়। হ্যাঁ, আমি শেষ করছি, এটাই যেন শেষ হয়। আর ইমোশনালি মানে কি? আমি এটাকে সিরিয়াস অফেন্স নিলাম। ইমোশনালি মানে কি আবার? যেখানে ভারতের ওই যে গুন্ডা হচ্ছে মার্ডার কেসের আসামি, 2002 গুজরাট দাঙ্গার অন্যতম খলনায়ক মোদির সঙ্গে, তার দেশে আপনার খোদ সোনিয়া গান্ধীরা বলে যে সে খুনি, হিন্দিতে বলে মৌত কা সওদাগার, নরেন্দ্র মোদী আর নাম কি এই অমিত শাহকে বলে। আর সেই অমিত শাহ ঝাড়খণ্ডে জিতার জন্য আমার বাংলাদেশের নাগরিকদের কি বলে? উল্টো ঝুলিয়ে রাখবো, মারবো, অর্থাৎ মাথা নিচে পা উপরে। এটার প্রতিবাদ আপনি বিবৃতি এখনো আছে। কালকে আগে সকালবেলা ভারতের হাই কমিশনারকে ডাকেন, ডেকে বলেন হোয়াট ইজ দিস? আমরা ফ্যাসিবাদের তীব্র সমালোচনা করব, ঘৃণা করব, জাদুঘরের সিদ্ধান্ত সব সঠিক, ইউনূস সাহেবের ভারতকে পরিষ্কার মেসেজ দেওয়া সঠিক। তাই বলে কোন কোন উপদেষ্টা পূর্বের ভাইরাসের মতো জমিদার সুলভ কথা বলবেন, ইমোশনালি হওয়া যাবে না, ভালোই দেশের উন্নতি হচ্ছে, এই ইলিশ পাঠালে কি হয়, মানুষের আবেগকে এইভাবে খাটো করবেন না।